হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু জিকে স্টাডি তোমাদের সবাইকে স্বাগত। আমাদের যে হাজার কোশ্চেন অ্যান্সার যে ইতিহাসের সিরিজ চলছিল, 1000 কোশ্চেন অ্যান্সার ইতিহাস হিস্ট্রির যে ক্লাস চলছিল, সেই ক্লাসের আরও একটি অন্যতম ক্লাস তোমাদের সাথে আলোচনা করতে চলে এসেছি। তোমরা জিকে স্টাডি প্লেলিস্টে চলে যাও, সেখানে গিয়ে সমস্ত ক্লাসগুলো দেখো এবং অবশ্যই চ্যানেলটাকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের প্রথম কোশ্চেন স্টার্ট করা যাক। 1950 খ্রিস্টাব্দে নাগা জাতীয় কাউন্সিলের সর্বসম্মত সভাপতিত্ব কে ছিল? তাই নাগা জাতীয় কাউন্সিলের সর্বসম্মত সভাপতি ছিল কিন্তু আমাদের ফিজো। কে ছিল? ফিজো। 1951 সালে নেফা বলতে কোন অঞ্চলকে বোঝাতো? অর্থাৎ নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি 1951 সালে এটা বলতে বোঝাতো কোন দিকে না? নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি মানে আমাদের অরুণাচল প্রদেশকে বোঝাতো। ঠিক আছে। এ নেশান ইন মেকিং বইটি কে লিখেছেন? এ নেশান ইন মেকিং বইটি লিখেছেন আমাদের সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এ নেশন ইন মেকিং এই বইটি কে লিখেছেন? আমাদের সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ঠিক আছে। তারপরে কোশ্চেনটা বলছে যে ওয়ার্ল্ড হোয়াইট কমিশন কাকে বলে? ওয়ার্ল্ড হোয়াইট কমিশন বলা হয় সাইমন কমিশন। ভারতে যখন 1900 আমাদের 27 সালে সাইমন কমিশন এসেছিল, তো সেই ভারতে 1927 সালে সাইমন কমিশনকে বলা হতো ওয়ার্ল্ড হোয়াইট কমিশন। কারণ এই কমিশনের মধ্যে কোনো ভারতীয় ছিল না এই সাইমন কমিশনের মধ্যে। তো সাইমন কমিশনের মধ্যে কোনো ভারতীয় না থাকার কারণে আমরা ভারতবাসীরা বলেছিলাম একে কি যে ওয়ার্ল্ড হোয়াইট কমিশন। এবং এই সাইমন কমিশনের বিরুদ্ধে কিন্তু কি বলা ছিল? সাইমন গো ব্যাক। ঠিক আছে। এই স্লোগানটি সাইমন কমিশনের বিরুদ্ধে কিন্তু করা হয়েছিল। C.R. মার্টিনের কার ছদ্মনাম? তাহলে দেখো আমাদের মানবেন্দ্রনাথ রায়। ঠিক আছে। এই মানবেন্দ্রনাথ রায়ের নাম হচ্ছে কিন্তু C.R. মার্টিন। ইনি কিন্তু আমাদের হচ্ছে কি 1925 সালে আমাদের কি কমিউনিস্ট পার্টি নাগপুরে তিনি কিন্তু স্ট্যাবলিশ করেছিলেন। তাহলে মানবেন্দ্রনাথ রায় বা M.N. রয়, যিনি হচ্ছে কি আমাদের কংগ্রেস পার্টিটা কিন্তু কোথায় কানপুরে স্ট্যাবলিশ করেছিল মানবেন্দ্রনাথ রায়। মানবেন্দ্রনাথ রায়ের আরেকটি নাম হচ্ছে নগেন্দ্রনাথ। কি? মানবেন্দ্রনাথের আরেকটি নাম হচ্ছে কিন্তু নগেন্দ্রনাথ। ঠিক আছে। তারপরে দেখো গ্যাদারিং স্ট্রম বইয়ের লেখক কি? গ্যাদারিং স্ট্রম বইয়ের লেখক হচ্ছে কিন্তু চার্চিল। ব্রিটিশ প্রাইম মিনিস্টার উইনস্টন চার্চিল হচ্ছে কিন্তু গ্যাদারিং স্ট্রমের বইয়ের লেখক। GCPI এর পুরো নাম কি? GCPI এর পুরো নাম হচ্ছে জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন। GCPI এর পুরো নাম হচ্ছে জেনারেল কমিটি অন পাবলিক ইনস্ট্রাকশন। ঠিক আছে। তারপরে দেখো ILO বলতে কি বোঝায়? ILO বলতে বোঝায় কিন্তু ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনকে বলা হয় কিন্তু ILO বলা হয়। তাহলে ILO এর পুরো ফর্ম কি? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। এটা হচ্ছে ইউনেস্কো, আমাদের ইউনাইটেড নেশন যেটা ইউএন এর একটি ব্রাঞ্চ কি ILO। আইএনএ সম্পূর্ণ নাম কি? আইএনএ সম্পূর্ণ নাম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, যেটি রাসবিহারী বোস কিন্তু স্ট্যাবলিশ করেছিল। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে স্ট্যাবলিশ করেছিল রাসবিহারী বসু। ঠিক আছে। সিঙ্গাপুরে স্ট্যাবলিশ করেছিল, যার সাথে কিন্তু পরবর্তীকালে সুভাষচন্দ্র বসু কিন্তু এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সাথে পরবর্তীকালে যোগদান করে। যেটা স্ট্যাবলিশ করেছে কে না? আমাদের হচ্ছে আমাদের যে রাসবিহারী বসু। ঠিক আছে। লাইফ ডিভাইন গ্রন্থটির রচয়িতাকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাইফ ডিভাইন গ্রন্থটির রচিত হচ্ছে শ্রী অরবিন্দ ঘোষ। ঠিক আছে। শ্রী অরবিন্দ ঘোষ, যিনি কিন্তু দিল্লি কনস্পিরেসির সাথে যুক্ত ছিল। ঠিক আছে। দিল্লি ষড়যন্ত্র মামলার সাথে কিন্তু এই আমাদের রাসবিহারী বোস, আমাদের অরবিন্দ ঘোষ যুক্ত ছিল। তো সেই অরবিন্দ ঘোষ লিখেছিলেন লাইফ ডিভাইন গ্রন্থটি। অরবিন্দ ঘোষ কিন্তু আমাদের যে 1912 সালে হার্ডিঞ্জের ওপরে কিন্তু বোমা নিক্ষেপ করেছিলেন। কোথায়? দিল্লিতে লর্ড হার্ডিঞ্জের ওপরে বোমা নিক্ষেপ করেছিলেন। ঠিক আছে। সেটাকে আমরা দিল্লি ষড়যন্ত্র মামলা বলি। বোমা নিক্ষেপ করেছিলেন কারণ হার্ডিঞ্জ 1911 সালে আমাদের ভারতের ক্যাপিটাল কলকাতা থেকে দিল্লিতে ট্রান্সফার করেছিল। সেই জন্যে আমাদের হার্ডিঞ্জের ওপরে 1912 সালে কিন্তু অরবিন্দ ঘোষ বোমা নিক্ষেপ করেছিল, যাকে বলা হচ্ছে কি। তারপরে লাইফ ডিভাইন তাহলে কে লিখেছে? অরবিন্দ ঘোষ। M.N. রয়, এক্ষুনি বলছিলাম M.N. রয়ের আসল নাম কি? M.N. রয়ের আসল নাম কিন্তু হচ্ছে নগেন্দ্র ভট্টাচার্য। M.N. রয়ের আসল নাম কি হচ্ছে? নগেন্দ্র ভট্টাচার্য। M.N. রয় বা মানবেন্দ্রনাথ রায়, ইনি কিন্তু হচ্ছে আমাদের কমিউনিস্ট পার্টি 1925 সালে নাগপুরে স্ট্যাবলিশ করেছিল।
আর এম এন রায় আমাদের প্রথম মানবেন্দ্রনাথ রায় কিন্তু প্রথম আমাদের কি সংবিধানের কথা উল্লেখ করেছিলেন, অর্থাৎ তিনি বলেছিলেন যে আমাদের ভারতে একটি সংবিধান থাকা উচিত। মেই ক্যাম্প গ্রন্থটি কে রচনা? মেই ক্যাম্প গ্রন্থটি রচনা হচ্ছে কিন্তু আমাদের হিটলার। ঠিক আছে, তো জার্মানির হিটলার এর আত্মজীবনীকে মেই ক্যাম্পে বলা হয়। জার্মানি হিটলার কিন্তু আমাদের যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির পক্ষ থেকে কিন্তু হিটলার ছিলেন এবং পরবর্তীকালে জার্মানি কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যায়। নেফা কি? নেফা এক্ষুনি বললাম তোমাদের নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি, যেটা আমাদের হচ্ছে অরুণাচল প্রদেশকে বলা হতো। অরুণাচল প্রদেশের পূর্ববর্তী নাম ছিল কিন্তু নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। আচ্ছা, অরুণাচল প্রদেশের কিবিথু বলে একটা গ্রাম আছে, যেটা হচ্ছে ভারতের প্রথম গ্রাম, কারণ সূর্য আমাদের ভারতের প্রথম ওই গ্রামে ওঠে, তো ওই জন্য কিবিথু গ্রামকে বলা হচ্ছে কিন্তু ভারতের প্রথম গ্রাম। আর আমাদের অরুণাচল প্রদেশের রাজধানীর নাম কি? সেটা হবে কিন্তু ইটানগর। তারপরে দেখো ন্যাটোর পুরো নাম কি? ন্যাটোর পুরো নাম হচ্ছে কিন্তু নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এটা হচ্ছে একটা মিলিটারি অর্গানাইজেশন। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের ন্যাটোর পুরো নাম হচ্ছে কি নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তারপরে কোশ্চেন দেখো, একই কোশ্চেন আবার রিপিট হচ্ছে, নেপার পুরো নাম কি? একই কোশ্চেন দুবার রিপিট হচ্ছে, নেপার পুরো নাম হচ্ছে কি না? নেপারের পুরো নাম হচ্ছে কিন্তু নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। নেপার পুরো নাম কি? নেপার পুরো নাম হচ্ছে কিন্তু নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। এক্ষুনি আমরা এটা জানলাম। তারপরে কোশ্চেনটা দেখো, তারপরে কোশ্চেনটা বলছে যে নেপালের পুরো নাম কি? দেখো একই কোশ্চেন বারবার রিপিট হয়েছে, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি, যেটা হচ্ছে অরুণাচল প্রদেশকে বলা হতো। নাও আর নেভার, এটা কে, এই যে কথাটি বা এই প্রস্তাবটি কে দিয়েছিলেন? তিনি হবে চৌধুরী রহমত আলী। নাও আর নেভার, ঠিক আছে, চৌধুরী রহমত আলী দিয়েছিলেন। তো চৌধুরী রহমত আলী কিন্তু পাকিস্তান যে গঠিত হওয়ার অন্যতম সদস্য এই চৌধুরী রহমত আলী ছিলেন। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়াকে লিখেছেন, এটা হচ্ছে কিন্তু দাদাভাই নৌরোজি। তাহলে দাদাভাই নৌরোজি কিন্তু তিনি কি লিখেছেন? পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এবং দাদাভাই নৌরোজি আরও লিখেছেন আমাদের হচ্ছে কি ড্রেন ওয়েলথ থিওরি, মানে কি ভারত থেকে কীভাবে সম্পদগুলো ইংল্যান্ড দেশে ট্রান্সফার হয়ে যাচ্ছে, ভারত থেকে কীভাবে সম্পদগুলো ইংল্যান্ড দেশে ট্রান্সফার হয়ে যাচ্ছে সেইটার উপরে তিনি একটি কি থিওরি দিয়েছেন, যেটাকে বলা হচ্ছে ড্রেন ওয়েলথ থিওরি। এছাড়া দাদাভাই নৌরোজি কিন্তু প্রথম আমাদের ভারতের জাতীয় আয় অর্থাৎ ন্যাশনাল ইনকাম তিনি আর কি ক্যালকুলেট করেছিলেন, কে? দাদাভাই নৌরোজি। অঙ্গরাজ্যের প্রকৃত শাসককে? অঙ্গরাজ্য মানে হচ্ছে ইউনিয়ন টেরিটরি। তো এই অঙ্গরাজ্য মানে হচ্ছে আমাদের যে অঙ্গরাজ্য, মানে আমাদের যে রাজ্য 28টি রাজ্য এবং 8টি অঙ্গরাজ্য আছে, তো এদের প্রকৃত শাসক হচ্ছে কিন্তু মুখ্যমন্ত্রী। অনুশীলন সমিতি কবে স্থাপিত হয়? অনুশীলন কমিটি স্থাপিত হয় কিন্তু সমিতি 1902 সালে। তাই অনুশীলন সমিতি কত সালে স্থাপিত হয়? 1902 সালে কিন্তু স্থাপিত হয় অনুশীলন সমিতি। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, অনুশীলন সমিতি কে তৈরি করেছিলেন 1902 সালে? সতীশচন্দ্র বসু। অনুশীলন সমিতি স্ট্যাবলিশ করেছিল কিন্তু সতীশচন্দ্র বসু 1902 সালে। ঠিক আছে, অনুশীলন সমিতি স্ট্যাবলিশ করেছিল সতীশচন্দ্র বসু 1902 সালে। অনুশীলন সমিতি তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এবং অনুশীলন সমিতি যেটা ঢাকাতে অনুশীলন সমিতি যিনি স্ট্যাবলিশ করেছিলেন তিনি হচ্ছে প্রমোদনাথ মিত্র। তাহলে আমাদের বাংলাতে অনুশীলন সমিতি বললে আমরা বলবো সতীশচন্দ্র বসু, এবং ঢাকার কথা বললে আমরা বলবো কিন্তু প্রমোদনাথ মিত্র। তারপরে চলে যাবো, দেখো তারপরটা বলেছি যে সিএটো কি না, সিএটো কে গঠন করে? সিএটো গঠন করে কিন্তু আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র, কি ইউএসএ। ঠিক আছে, সোল অফ ইন্ডিয়া বা ভারতের আত্মা, এইটি কে লিখেছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সোল অফ ইন্ডিয়া বা ভারতের আত্মা লিখেছেন কিন্তু আমাদের মহাত্মা গান্ধী। তাহলে সোল অফ ইন্ডিয়া এবং ভারতের আত্মা লিখেছেন মহাত্মা গান্ধী, যে মহাত্মা গান্ধীকে বলা হচ্ছে জাতির জনক। তো মহাত্মা গান্ধী ভারতে এসেছিলেন, মানে তিনি প্রথমে ছিলেন আফ্রিকা থেকে, তা ভারতে যখন ইংল্যান্ড হয়ে পরবর্তীকালে যখন ভারতে তিনি আসেন 9 জানুয়ারি 1915 সালে কিন্তু মহাত্মা গান্ধী ভারতে প্রথম আসে, ওই জন্য 9 জানুয়ারিকে বলা হয় ভারতীয় প্রবাসী দিবস। ঠিক আছে, এবং 1948 সালে 30 জানুয়ারি কিন্তু আমাদের মহাত্মা গান্ধীকে নাথুরাম গডসে মার্ডার করেছিল। ঠিক আছে, তাহলে সোল অফ ইন্ডিয়া কে লিখেছেন? তাহলে হয়ে যাবে কিন্তু মহাত্মা গান্ধী। দ্য ব্লু মিউনিটি, এটি কে লিখেছেন? ব্লেয়ার ক্লিক। ব্লু মিউনিটি গ্রন্থের রচয়িতা হচ্ছে কিন্তু ব্লেয়ার ক্লিক।
তারপরে দেখো, তারপরে বলছে যে ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থটি কে রচনা করে? ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থটি রচনা করে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি হচ্ছে জাতীয় কংগ্রেসে 1938 এবং 1939 যে সভা হয়েছিল সেখানে তিনি কিন্তু সভাপতিত্ব হয়েছিলেন। ঠিক আছে, মানে হরিপুরা এবং ত্রিপুরী এই দুটি অধিবেশন 1938 এবং 1939 সালে হয়েছিল, তিনি কিন্তু সভাপতিত্ব করেছিলেন। ঠিক আছে, তারপরে দেখো অভিনব ভারত কে প্রতিষ্ঠা করেন? অভিনব ভারত কে প্রতিষ্ঠা করেন? তাহলে অভিনব ভারত প্রতিষ্ঠা করেন কিন্তু গণেশ সাভারকর এবং বিনায়ক সাভারকর। তাহলে সাভারকর ব্রাদার্স। অভিনব ভারত কে প্রতিষ্ঠা করে? সাভারকর ব্রাদার্স, বিনায়ক সাভারকর এবং গণেশ সাভারকর। একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করে? একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করে কিন্তু হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। তাহলে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও কিন্তু একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করে। অ্যান্টি সার্কুলার সোসাইটি কে প্রতিষ্ঠা করে? অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করে শচীশ প্রশান্ত বসু। কি? শচীন্দ্র প্রশান্ত বসু। অ্যান্টি সার্কুলার সোসাইটি মানে হচ্ছে ভারতে যখন বঙ্গভঙ্গ অর্থাৎ 1905 সালে যখন বাংলাকে ভাগ করে দেওয়ার জন্য বঙ্গভঙ্গ লর্ড কার্জন ডিক্লেয়ার করলো, তখন কিন্তু আমাদের সারা বাংলা এবং ভারতে কিন্তু আন্দোলন চালু হয়ে গেল। তো এই আন্দোলনের মধ্যে কিন্তু ছাত্ররাও অংশগ্রহণ করেছিল। তো এই ছাত্ররা যাতে এই আন্দোলনে অংশগ্রহণ করতে না পারে তার জন্য কিন্তু কী করেছিল না, সার্কুলার জারি করেছিল। কে? সেটা হচ্ছে আমাদের ব্রিটিশরা সার্কুলার জারি করেছিল। তো সেই সার্কুলারে বিপরীতে বা সার্কুলারকে প্রতিবাদ জানানোর জন্য অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠন করেছিলেন শচীন্দ্র প্রসাদ বসুকে। শচীন্দ্র প্রসাদ বসু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা বিভিন্ন পরীক্ষায় কিন্তু রিপিট হয়েছে। অ্যাসেস অন ইন্ডিয়ান ইকোনমি বইটি কে লিখেছেন? অ্যাসেস অন ইন্ডিয়া ইকোনমি বইটি লিখেছেন কিন্তু মহাদেব গোবিন্দ রানাডে। তাহলে মহাদেব গোবিন্দ রানাডে কিন্তু অ্যাসেস অন ইন্ডিয়ান ইকোনমি বইটি তিনি লিখেছেন। তারপরে দেখো, তারপরে কোশ্চেন হচ্ছে দেখো টিস্কোকে প্রতিষ্ঠা করেন? টিস্কো প্রতিষ্ঠা করেন কিন্তু আমাদের হচ্ছে কি জামশেদজি টাটা। 1907 সালে কিন্তু টিস্কো প্রতিষ্ঠা করেন, যিনি হচ্ছে যেটা হচ্ছে ভারতের প্রথম তুমি বলতে পারো স্টিল কোম্পানি বলতে পারো, বা ভারতের সবচেয়ে বৃহত্তম স্টিল কোম্পানি, যেটা কোথায়? ঝাড়খণ্ডে অবস্থিত। ঠিক আছে, ঝাড়খণ্ডে অবস্থিত এই টিস্কোকে প্রতিষ্ঠা করেন না জামশেদজি টাটা 1907 সালে। এটা মনে রাখবে তোমরা, 1907 সালে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউএনের পুরো নাম কি? ইউএনের পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। ইউনাইটেড নেশন অর্গানাইজেশন হচ্ছে ইউএনের পুরো নাম। এটা 1945 সালে স্ট্যাবলিশড হয়েছিল। ওয়েলথ পলিটিক গ্রন্থটি কে লিখেছেন? অটোবান বিসমার্ক কিন্তু ওয়েলথ পলিটিক গ্রন্থটি তিনি লিখেছেন। কি? অটোবান বিসমার্ক। হোয়াইট ম্যানস বার্ডেন, এটি কি? এই তত্ত্বটা কারা প্রচার করে? যে হোয়াইটস ম্যান বার্ডেন, এটা হচ্ছে ইউরোপীয় সাম্রাজ্যবাদীগণ এই তত্ত্বটা প্রকাশ করে বা প্রচার করে, হোয়াইট ম্যান বার্ডেন। তারপরে দেখো, তারপরে কোশ্চেন এদিকে আমরা যেটা পাচ্ছি যে অর্থনৈতিক লুণ্ঠন তত্ত্ব কে প্রচার করেন? অর্থনৈতিক লুণ্ঠন তত্ত্ব কিন্তু 1922 খ্রিস্টাব্দে কিন্তু প্রচার করেন। ঠিক আছে, অর্ধনগ্ন ফকির কি? অর্ধনগ্ন ফকিরকে মহাত্মা গান্ধী বলা হতো। মহাত্মা গান্ধীকে কিন্তু হাফ নেকেড ফকির বা অর্ধনগ্ন ফকির বলা হতো। অস্ট্রিয়ার যুবরাজ আর্কিউডিক ফার্দিনান্দকে কে হত্যা করে? সে হচ্ছে ম্যাভরিলো প্রিন্সেস কিন্তু হত্যা করেন। তারপরে কোশ্চেনে আমরা চলে যাই। তারপরে কোশ্চেন বলেছে দেখো হু এর পুরো নাম কি? হু এর পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিন্তু হু এর পুরো নাম। ঠিক আছে, অক্ষ চুক্তি কাদের মধ্যে হয়েছিল? অক্ষ চুক্তি দেখো আমাদের হচ্ছে যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত হয়েছিল, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একদিকে ছিল অক্ষ শক্তি। অক্ষ শক্তির মধ্যে ছিল রোম, বার্লিন এবং টোকিও, যেটা জাপানের টোকিও। ঠিক আছে, যেটা হচ্ছে এরা হচ্ছে অক্ষ চুক্তি। আর অক্ষ শক্তির মধ্যে ছিল হচ্ছে কি ইতালি, জার্মানি এবং জাপান। অক্ষ চুক্তির মধ্যে ছিল রোম, বার্লিন, টোকিও। আর অক্ষ শক্তির মধ্যে ছিল ইতালি, জার্মানি এবং জাপান। অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন এমন দুজন মহিলা। তাহলে অসহযোগ আন্দোলন যেটা হয়েছিল, ঠিক আছে, 1920 সালে গান্ধীজির যে অসহযোগ আন্দোলন হয়েছিল, সেই অসহযোগ আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তিনি হয়ে কিন্তু বাসন্তী দেবী এবং সরোজিনী নাইডু। বাসন্তী দেবী এবং সরোজিনী নাইডু কিন্তু অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। কি? অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন।
সরোজিনী নাইডু হচ্ছে কি আমাদের হচ্ছে যে নাইটেঙ্গেল বলা হয়, আমাদের কি নাইটেঙ্গেল বলা হয়, নাইটেঙ্গেল অফ এশিয়া বলা হয়, যেটা সরোজিনী নাইডু। তো এই সরোজিনী নাইডু হচ্ছে কি আমাদের হচ্ছে কি প্রথম ভারতীয় মহিলা যিনি হচ্ছে জাতীয় কংগ্রেসের মহিলা সভাপতি। তাহলে জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি হলো সরোজিনী নাইডু, ঠিক আছে। আর জাতীয় কংগ্রেসের যদি প্রথম নারী হয় তাহলে হয়ে যাবে অ্যানি বেসান্ত, কিন্তু প্রথম ভারতীয় নারী সভাপতি বললে হয়ে যাবে সরোজিনী নাইডু। আইন অমান্য আন্দোলনের সময় ভারতের গভর্নর কে ছিলেন? আইন অমান্য আন্দোলনের সময় কিন্তু ভারতের গভর্নর ছিলেন লর্ড আরউইন। আইন অমান্য আন্দোলন কত সালে স্টার্ট হয়? আইন অমান্য আন্দোলন স্টার্ট হয় কিন্তু 1930 সালে। তো সেই আইন অমান্য আন্দোলন হওয়ার সময় কিন্তু ভারতের গভর্নর ছিল কিন্তু লর্ড আরউইন, ঠিক আছে। এবং এই 1930 সালে কিন্তু ডান্ডি মার্চ করেছিল গান্ধীজি। 1930 সালে কিন্তু গান্ধীজি কী করেছে? ডান্ডি মার্চ করেছিল, ঠিক আছে। গুজরাটের সবরমতী আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত কিন্তু এই ডান্ডি মার্চ কে করেছিল? আমাদের মহাত্মা গান্ধী। তো আজকে ছিল এই 1000 কোশ্চেনের একটি ছোট্ট ক্লাস তোমাদের সাথে আলোচনা করলাম। অবশ্যই যদি চ্যানেলটি ভালো লাগে এবং ক্লাসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, এবং প্লেলিস্টে গিয়ে সমস্ত ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখো। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।